নমস্কার। আজকে প্রথমেই ইনফোসিসের বাইব্যাক নিয়ে একটু কথা বলবো, কারণ আপনাদের অনেকের প্রশ্ন এসেছে গত ভিডিওর নিচে যে ইনফোসিসের একটু বাইব্যাক নিয়ে বলুন, এবং অনেকের আমার অনেক স্টুডেন্টের থেকেও কোশ্চেন এসেছে যে স্যার একটু ইনফোসিসের বাইব্যাকটা নিয়ে বলুন। দেখুন, 2-3 দিন আগে ইনফোসিস বাইব্যাক ঘোষণা করেছিল যে তারা বাইব্যাক করবে। কোম্পানি কখন বাইব্যাক ঘোষণা করে? যখন আপনারা হয়তো জানেন যে যখন অনেক ক্যাশ পড়ে থাকে তাদের বুকসে, তখন দুটো কারণে করে। এক হচ্ছে শেয়ার মার্কেট, মানে শেয়ারের দাম নিচে যদি পড়ে, তখন শেয়ারকে একটু ওই মানে সাপোর্ট দেওয়ার জন্য শেয়ারের প্রাইসকে একটা মার্কেট প্রাইসের থেকে একটা উঁচু দামে বাইব্যাক ঘোষণা করে। প্লাস আরেকটা কারণ হলো যে মাঝে মাঝে শেয়ার হোল্ডারদের একটু রিওয়ার্ড দেওয়ার জন্যও কোম্পানিরা বাইব্যাক ঘোষণা করে। কারণ জানেন, ডিভিডেন্ডও দেওয়া যেতে পারে, যে একটা বড় ডিভিডেন্ড দিলাম, তার থেকে বাইব্যাকটা করলে কি হয় যে যারা এক্সিস্টিং শেয়ার হোল্ডার তাদের মনেও একটা কনফিডেন্স পায়, এবং তারা অনেক নতুন শেয়ার হোল্ডার আরও এই ফাঁকে শেয়ার কেনে, যেটা শেয়ার প্রাইসকে একটু সাপোর্ট প্রদান করে। যদি দেখেন বাইব্যাক ইনফোসিস কত টাকার করছে, 18,000 কোটি টাকার বাইব্যাক করছে, এবং পার শেয়ার বাইব্যাক প্রাইস মোটামুটি 1,800 টাকা পার শেয়ার, 1,800 টাকা পার শেয়ার রেখেছে। ইনফোসিসের এখন দাম চলছে 1,540 টাকার মতো। তার মানে কি আপনারা ভাববেন যে আচ্ছা, আমি 1,540 টাকায় কিনে নিই, 1,800 টাকায় বেচে দেবো, যখন কোম্পানি বাইব্যাক করবে সেখানে আমি দেব এবং অ্যাপ্লাই করব, এবং আমি 1,800 টাকায় বিক্রি হয়ে যাবে, সুন্দর সুন্দর লাভ হবে। এর উত্তর হলো হ্যাঁ এবং না। হ্যাঁ মানে, তো যদি সব কিছু ঠিকঠাক চলে তাহলে আপনি যেমন ভাবছেন ঠিক তেমনই হবে, যে আপনি কম দামে নিলেন এবং কোম্পানির কাছে আপনি অ্যাপ্লাই করলেন, কোম্পানি আপনাকে বাইব্যাকের শেয়ারটা পুরো কিনে নিল 1,800 টাকায়, যেটা একটা ভালো দিক। না কেন বললাম, কারণ এমন হয় যখন কোম্পানির একটা লিমিটেড ক্যাপিটাল আছে, যে 18,000 কোটি টাকারই সে বাইব্যাক করবে। তার মানে কি, ধরুন এবার অনেক ইনভেস্টারই, যাদের অনেক কম দামে কেনা আছে, সবাই হয়তো অ্যাপ্লাই করলো যে আমার শেয়ার কেনা হোক, তাহলে একটা রেশিও ওরা ডিসাইড করে। ঠিক আছে, একটা রেশিও ডিসাইড করে। মানে এরকম হতে পারে, আপনার কাছে ধরুন 10টা শেয়ার আছে, আপনি 10টা শেয়ার বাইব্যাকে অফার করলেন কোম্পানিকে, কিন্তু কোম্পানি ওই রেশিও অনুযায়ী হয়তো 4টে কিনলো। ঠিক আছে, এরকমও হতে পারে। আবার আপনার লাক ভালো হলে, যে সবাই হয়তো অ্যাপ্লাই করেনি, বা আপনার রেশিওটা এমন হলো যাতে আপনার পুরো 10টা শেয়ারই অ্যাপ্লিকেবল হয়ে গেল, কোম্পানি কিনে নিল 1,800 টাকায়, এটাও হতে পারে। সুতরাং সেই একটা ব্যাপার থাকছে। সুতরাং ওই রেশিও আসার আগে পর্যন্ত, এবং যেটা বাইব্যাকের পরেই ওরা কোম্পানি ঘোষণা করে রেকর্ড ডেটের পরে, তারপরেই বোঝা যায়। এখানে একটা রেকর্ড ডেট বলেও আছে। রেকর্ড ডেট মানে ইয়েট টু বি অ্যানাউন্সড, এখনো কোম্পানি অ্যানাউন্স করেনি রেকর্ড ডেট। রেকর্ড ডেট মানে কোম্পানি বলে দেবে যে এই ডেটের আগে যাদের হাতে কোম্পানির শেয়ার ছিল তারাই এলিজেবল হবে এই বাইব্যাকে পার্টিসিপেট করার, বা এইখানে টেন্ডার করার জন্য, টেন্ডারে পার্টিসিপেট করার জন্য। ঠিক আছে, দু রকমের বাইব্যাক হয়, একটা ওপেন মার্কেট, একটা টেন্ডার রুটে। ওপেন মার্কেটেরটা একটু এখন ফেজ আউট আস্তে আস্তে হচ্ছে, তাই জন্য বেশিরভাগ টেন্ডার রুটেই হচ্ছে কিন্তু বাইব্যাকগুলো। আমি এখানে টেন্ডার রুট ধরে নিয়েই এগোচ্ছি। এবার বাইব্যাকের যে, মানে যাই বললাম, যে এখনো রেকর্ড ডেট অ্যানাউন্স করা হয়নি, হঠাৎ করে হয়তো রেকর্ড ডেট অ্যানাউন্স করে দিতে পারে। তার জন্যই আগে থেকে একটু স্টক কিনে রাখে অনেকে। তো সেটাই। এবার দেখুন, তাহলে কি স্টকটা কিনে, মানে বাইব্যাকের জন্য কেনাটা উচিত? আমার মনে হয় বাইব্যাক স্পেসিফিক কেনাটা ঠিক হবে না। যদি আপনার কাছে অলরেডি থাকে তাহলে অবশ্যই পার্টিসিপেট করতে পারেন, কারণ 1,540 টাকায়, আর বাইব্যাক প্রাইস 1,800 টাকায় দিয়েছে। সুতরাং একটা ভালো প্রাইস যখন ও দিচ্ছে ইনফোসিস, তখন বাইব্যাকে টেন্ডার করাই যেতে পারে। কিন্তু তার জন্যে আলাদা করে শেয়ার কেনার কোনো মানে হয় না, কারণ আমরা জানি না রেকর্ড ডেট কি হতে পারে। রেকর্ড ডেট হয়তো আপনি হয়তো কিনলেন আজকে, রেকর্ড ডেট হয়তো এমন একটা ডেটের দিল, পিছনের ডেট, সেই ডেটে আপনার হাতে শেয়ারই ছিল না, তখন আবার একটু মুশকিল হয়ে যাবে। তো তার জন্যই বলছি, যাদের অলরেডি ইনভেস্টমেন্ট আছে তাদের জন্য ঠিক আছে, এই ব্যাপারগুলো দেখা যেতে পারে। তবে এখানে একটা প্রশ্ন চলে আসে, যে কোম্পানি এই 18,000 কোটি এই বাইব্যাকগুলো কেন করছে? মানে অ্যাজ আ ইনভেস্টার আমরা তো আরো দেখতে চাই যে তারা
এই নতুন যে টেকনোলজিগুলো আসছে এআই রিলেটেড, মেশিন লার্নিং থেকে শুরু করে এআই রিলেটেড, এইগুলোতে কেন আরও বেশি ইনভেস্ট করছে না? তাহলে তো লং টার্ম যে শেয়ার গ্রোথ, শেয়ারের ভ্যালু গ্রোথ, সেটা তো আরও বেশি হয়, কোম্পানির ভ্যালু গ্রোথ বেশি হয়। জানেন বিদেশে এআই নিয়ে দারুণ দারুণ জিনিস চলছে, কিন্তু সেই অর্থে টিসিএস এবং ইনফোসিসের কাছ থেকে কিন্তু আমরা সেই অর্থে কোনো রকম স্পেশাল ঘোষণা বা অ্যানাউন্সমেন্ট রিলেটেড কিন্তু আমরা সেই অর্থে পাচ্ছি না। আপনি হঠাৎ করে এই দেখছেন না যে একটা বড় বেশ এস্টাবলিশড এআই কোম্পানিকে অধিগ্রহণ করে নিয়েছে ইনফোসিস বা টিসিএস, এরকম কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। তো বা কোম্পানি যে মানে কোম্পানি এমনি হয়তো কোয়ার্টারলি রেজাল্টের পরে ওনাদের যে সাংবাদিক সম্মেলন হয় সেখানে ওনারা বলেন আমরা এআই এর উপর দেখছি, এই করছি, কিন্তু সেই অর্থে যে এআই এর উপর আমরা খুব ফোকাস করে এগোচ্ছি, কোনো প্রোডাক্ট লঞ্চ করছি, যদিও টিসিএস ইনফোসিস প্রোডাক্ট কোম্পানি নয়, এরা সার্ভিস রিলেটেড কোম্পানি আমরা জানি, কিন্তু সার্ভিস রিলেটেড কোম্পানি আগে আমরা ছিলাম, ঠিক আছে, যখন একটা নতুন টেকনোলজি আসছে এআই, এখানে কি প্রোডাক্ট রিলেটেড কোম্পানি হওয়া যায় না? আমার এই প্রশ্নটা থাকলো। একটা নতুন যখন জিনিস আসছে আর যখন এস্টাবলিশড কোম্পানি এবং হাতে উদ্বৃত্ত টাকা আছে, উদ্বৃত্ত টাকা আছে বলেই তো বাইব্যাক করছে, উদ্বৃত্ত টাকা আছে বলেই কোম্পানির বুকসে, তাই তো তারা বাইব্যাক করছে। তো উদ্বৃত্ত টাকাটা তো এই দিকে লাগাতে পারে যে একটা কোনো প্রোডাক্ট ডেভেলপমেন্ট। ইন্ডিয়ার কি কোনোদিন প্রোডাক্ট ডেভেলপমেন্ট কান্ট্রি হবে না বা কোম্পানি হবে না টিসিএস ইনফোসিস? আমার সেটা একটা প্রশ্ন থেকে যায়। আপনাদের মতামত কি যে বাইব্যাক তো করুক, ঠিক আছে, তাছাড়া তার থেকেও ভালো হয় যদি এই উদ্বৃত্ত টাকাগুলো একটু প্রোডাক্ট, এআই রিলেটেড প্রোডাক্ট ডেভেলপমেন্টের কাজে লাগাতে পারে বা কোনো অধিগ্রহণ করতে পারে ভালো ভালো কোম্পানি যারা এই প্রোডাক্ট রিলেটেড এআই করছে, তাতে আমার মনে হয় একটু ভালো হতে পারে শেয়ার হোল্ডারদের জন্য। যাই হোক, এটা আমার মতামত, আপনার মতামত অবশ্যই জানাবেন। তো এই ছিল মোটামুটি ইনফোসিস নিয়ে কথাবার্তা। এবার আমি চট করে আজকের মার্কেটে চলে আসি, বেশি সময় আপনাদের নেব না। যদি দেখেন আমি গতকালেরও ভিডিও, গতকাল বা তার আগের দিনের ভিডিওতে বলেছিলাম, দেখুন এইসব দিকে আগে রেজিস্ট্যান্স ছিল, তো কনজেশন জোন যাকে বলে। এখন নিফটি কিন্তু সেই কনজেশন জোনটাকে ক্রস করেছে। ক্রস করেছে মানে এই নয় যে এরকম স্ট্রেট লাইনে উঠবে, যদি এরকম স্ট্রেট লাইনে ওঠে তাহলে একটু সন্দেহই হয়, ওই 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 বারবারন্তটাকে না একটু সন্দেহের চোখে দেখতে হয়। কিন্তু আজকের মার্কেট ভালো করেছে যে উঠেছে, তো তারপর দিনের হাইতে খুলেছে, তারপর একটু নিচে এসেছে, তারপর নিচতে যেই এসেছে আবার নিচ থেকে একটা বাইং প্রেশার এসেছে। আজকের ক্যান্ডেলটা দেখলেই বুঝবেন নিচের লাঠিটা অনেকটা বড়, তার মানে আসলে নিচে এসেছিল, লাল ক্যান্ডেল হয়েছিল, তারপর শেষ বেলায় আবার বাজারে বায়ার্সরা আসে এবং কিনে লাস্টে প্রায় হাইয়ের কাছাকাছি শেষ করে প্রায়, এবং 25,400-র উপর ক্লোজিং কোনো অংশে খারাপ নয়, এটা একটা ভালো দিক। মানে এই যে কনজেশন জোন একবার ব্রেকআউট করলো, তারপর প্রায় তার নিচের দিকে আসতে চাইছে, এবং আরও যদি একটু নিচে আসে ইটস ওকে, তারপর আবার বাউন্স দেয় কিনা, বা এখান থেকেই অলরেডি এসেছে সেখান থেকেই বাউন্স দেয় কিনা সেটা দেখার। এরকম যদি প্যাটার্ন তৈরি করে দিস ইজ ভেরি গুড। তাহলে মানে এরকম ব্রেকআউট, তারপর আবার একটু রিট্রেসমেন্ট করে একটু ঝিমিয়ে তারপর আবার পথ চলা উপরের দিকে, এরকম প্যাটার্ন হলে কিন্তু সব থেকে বেস্ট এবং মার্কেটের জন্যও ভালো। মানে এইখানে যদি এক দুদিন এখানে একটু মানে ঝিমায়ও, দেন অলসো গুড। এই নয় যে হু হু করে বাড়তে হবে, হু হু করে বাড়লেই পতনের আশঙ্কা বেশি থাকে, তাই না? তাও একটু ধীরে সুস্থে বাড়ুক, একটু বাড়ুক, তারপর একটু জিরোক, মানে একটু দম নিক, তারপর আবার বাড়ুক, এরকম ব্যাপারটা করব। আবারও বলছি, ট্রেডারদের জন্য আমি অ্যাজ আ ট্রেডার কি দেখছি, 25,000-এর উপরে যতক্ষণ মার্কেট আছে ওয়েল অ্যান্ড গুড, সুইং ট্রেডিংয়ের জন্য যথেষ্ট দেখা যায়। আমি 3-4 দিন আগের ভিডিও দেখে নিন, আমি সেখানেই বলেছি সুইং ট্রেডিং এখন একটু দেখা যেতে পারে। তো সুইং ট্রেডিংয়ের জন্য অনুকূল পরিস্থিতি 25,000-এর উপরে যতক্ষণ আছে। কখন খারাপ হবে ট্রেডারদের জন্য, 25,000-এর নিচে যখন ক্লোজিং বেসিসে থাকবে এবং ট্রেড করবে মার্কেট। তার সাথে সাথে ইনভেস্টরদের জন্য কখন খারাপ, খারাপ মানে ওই একটা সাপোর্ট লেভেল ভেঙে যাবে, সেটা হচ্ছে এইটা। তাহলে আমিও বলেছিলাম অ্যাজ এ ইনভেস্টর আমি আবার মানে একটু সন্দিহান হয়ে যাব, একটু হাত টেনে থাকবো অ্যাজ এ ইনভেস্টারও। ট্রেডার হিসেবে তো সুইং ট্রেড করবো না, আবার ইন্ট্রাডেতে চলে যাব 25,000-এর নিচে নামলেই। কিন্তু আর 25,000-এর উপরে ইন্ট্রাডে এবং সুইং দুটোই করা যায়, এই নয় যে ইন্ট্রাডে করা যায় না, ইন্ট্রাডে তো করাই যায় যাদের সেই স্কিল, সেই সময় আছে। কিন্তু ইনভেস্টরদের জন্য লেভেলটা 24,300, এটা আমি ভিডিও আমার দেখে নিন 10 দিন আগের বা আগেরও ভিডিও আছে, সেখানেও আমি বলেছিলাম 24,300 যদি ভেঙে যায়
তাহলে কিন্তু অ্যাজ আ ইনভেস্টর আমি এসআইপির পরিমাণ একটু কমাবো মানে হাতে টাকা রাখবো, যাতে মার্কেট আরো নিচে এলে আরেকটু আমি বেশি ইনভেস্ট করতে পারি। কিন্তু 24,300 তারপরে আর আসেনি বা ভাঙেওনি, সুতরাং সেই ব্যাপারটা আর ট্রিগার করেনি, কিন্তু তাও লেভেলগুলো একটু মনে করিয়ে রাখলাম। ওকে, ট্রেডারদের জন্য 25,000, আর অ্যাজ আ ইনভেস্টর আমি 24,300 দিকে নজর রাখছি। আমি নজর রাখছি মানে আপনাদেরকেও যে কিছু অ্যাডভাইস করছি তা নয়, জাস্ট আমি টেকনিক্যালে চার্টে আমার যা পার্সোনাল ওপিনিয়ন বা আমি কি করব সেগুলো আপনাদের জাস্ট শেয়ার করছি, জাস্ট লার্নিং পারপাসের জন্য। আচ্ছা, তো তো মার্কেট ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার ইউএস এর একটু রেট কাট নিয়ে কথা বলি। ফেডের রেট, গতকাল ফেডের বৈঠক ছিল এবং ইন্ডিয়ান সময় বেশি একটু রাতের দিকে ফেড চেয়ারম্যান ঘোষণা করেছেন 0.25% বা 25 বেসিস পয়েন্ট রেট কমানো হয়েছে, এবং তাতে এই যুক্তি দেওয়া হয়েছে যে লেবার মার্কেট বা চাকরির জব মার্কেট অনেকটা কমে গেছে, তাই জন্য সেই জব মার্কেটকে বুস্ট করতে, অর্থনীতিকে বুস্ট করার জন্য একটু আমরা ওইটা কমালাম, ইন্টারেস্ট রেট কমালাম। এবং জব মার্কেটের যে এই অবস্থা চলছিল সেটা আমি গত 3-4 দিন আগের ভিডিওতেও কভার করেছি, আপনাদের গতকালের ভিডিওতেও কভার করেছি। কারণ ইউএসএ জবের যে ডেটাগুলো আসছে বিগত 2 মাস ধরে খুবই চিন্তারজনক, মানে অনেক পরিমাণ কমেছে। কমার তো একটা ব্যাপার আছে, পার্সেন্টেজ অনেক অনেক পরিমাণ কমেছে, সেটা একটা খারাপ দিক। এবং ইন্ডিয়াতেও অনেক জবের ব্যাপারগুলো শুনছেন মাঝে মাঝে, হয়তো অনেকের জব নিয়ে একটু টানাটানি হচ্ছে, সেই ব্যাপারটা চলছে। সুতরাং এটা একটা ওয়েলকাম মুভ যে 25 বেসিস পয়েন্ট ফেড রেট কমিয়েছে, একটা ভালো দিক। এবং এটাও বলেছে যে এই বছরে হয়তো, অবশ্যই ডেটা স্পেসিফিক থাকবে ফেড, কিন্তু এই বছরে আরও কিছু রেট কাট হতে পারে, এটাও বলছে। তো দেখা যাক কি হয়। ওনারা যে ডট প্লট এনেছেন সেখানেও দেখা গেছে যে অনেক যারা যারা ফেডের মানে বোর্ডে আছে বা কমিটিতে আছে বলা ভালো, তারা কিন্তু অনেকেই এই বছরে অনেক রেট কাট, মানে মাল্টিপল, এই শুধু একটা রেট কাট নয়, আরও মাল্টিপল রেট কাটের দিকে এই যে আরও 3 মাস পড়ে আছে বছরে, তাতে কিন্তু সায় দিয়েছেন। এবার দেখা যাক কি হয়, অবশ্যই ডেটা স্পেসিফিক ব্যাপার, যদি ইনফ্লেশন খুব শুট আউট করে এই 2-3 মাসে তাহলে নিশ্চয়ই হবে না, তো এই ব্যাপারটা একটু নজর রাখতে হবে। তবে ইউএস এর বাজার কালকে একটু ভোলাটাইল ছিল, মাঝখানে অনেকটা নেমে যায়, তারপর আবার রিকভারি করে একটু গ্রিনেই অল্প মানে কস্ট টু কস্টে বলতে পারেন বন্ধ দিয়েছে আজকে এবং কালকে। দেখা যাক যে মার্কেট কিভাবে রিয়াকশনটা দেয়। অনেক সময় মেন ঘটনা ঘটে যাওয়ার পরের দিন বা তার পরের দিন মেন রিয়াকশনটা আসে। এমনিতে অর্থনীতির দিক দিয়ে তো ঠিকই, রেট কমলে তো বাজারের পক্ষে সেই দিক দিয়ে ভালোই, এটা একটা ভালো দিক, খুব একটা খারাপ নয়। তবে আবারও বলছি, ওই একটু কয়েকটা কোম্পানি, ইউএস এর কয়েকটা কোম্পানি যেন একটু বেশি ফ্রথ হয়ে গেছে, যেমন 2024-এ ইন্ডিয়ান মার্কেটে মিড ক্যাপ স্মল ক্যাপে একটু বেশি ফ্রথ হয়ে গেছিল, মানে অনেক পিই রেশিওগুলো বেড়ে গেছিল, তেমন কিন্তু ইউএস মার্কেটেও অল্প হলেও কিছু কিছু সেক্টরে হয়েছে। স্পেসিফিকলি এআই রিলেটেড যে সেক্টরগুলো আছে তার মধ্যেও যেগুলো ছোট কোম্পানি একটু আছে, তাদের মধ্যে কিন্তু এআই রিলেটেড একটু মানে কি বলে বাবল টাইপের কিন্তু দেখা দিচ্ছে। এবার বাবল কবে বাস্ট হবে সেটা আমিও জানি না, আপনিও জানেন না, দেখা যাক কি। আমরা তাই জন্য চার্টে নজর রেখেছি, চার্টে তেমন কিছু এলে আপনাদেরকে অবশ্যই অ্যালার্ট আমি করব। ভালো থাকবেন সবাই, ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওর নিচে আমার সঞ্জয় টক্স অ্যাপের লিংক দেওয়া আছে গুগল প্লে স্টোর থেকে, সেটাও ডাউনলোড করে নেবেন। সেখানে আমি অনেক সময় ফ্রি কন্টেন্ট, ফ্রি ভিডিওস, ফ্রি লার্নিং আমার কন্টেন্ট ওগুলো আপলোড করা হয়। প্লিজ একটু অ্যাপটা ডাউনলোড করে নেবেন, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে আমি দিয়ে রেখেছি। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।